আমাদের এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না। এটা যদি নতুন একটা সরকার আসে তখন যদি এটা হয় তখন এটা সহি বলা যায়। এখন এটা এইদিকও না ওইদিকও না, এমন একটা রাষ্ট্র, এমন একটা সরকার, আর এমন একটা কুতুব কতগুলাকে নিয়ে দিচ্ছে যার কোনো যোগ্যতা নাই, যে যারই যেখানে পাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছেন। সেনাবাহিনী অগস্ট থেকে মাঠে আছে, জুলাই থেকে মাঠে আছে, তো তাদেরও 1 বছর হয়ে গেছে মাঠে। প্রধান কি বলে এটাকে, মানে আর্মি চিফ, তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তাই না? তারা ক্লান্ত। তো সেই ক্ষেত্রে ধরেন ডিসেম্বরের পরে যদি সেনাবাহিনী মাঠে না থাকে, পুলিশ সদস্যদেরকে যেভাবে করে কোণঠাসা করা হয়েছে এবং এখনো হচ্ছে, আজকে যখন পটিয়া থানার ওসি কে প্রত্যাহার করা হয়, আপনার কি মনে হয় যে পরবর্তীতে কোনো থানা আর থানা পুলিশ আগ বাড়িয়ে কোনো কিছু করবে? নো। ফলে কার্যত আগামী বছর আমরা দেখব মাঠে হয়তো পুলিশও নাই, মাঠে হয়তো সেনা সদস্যরাও নাই। যদি এমনটি হয় তাহলে টোটাল কেওয়াজের দিকে আমরা অগ্রসর হচ্ছি কিনা? না, সেনাবাহিনী নেয় আপনি তো বলতে পারেন না। সেনাবাহিনী বলছে যে আমরা একটা এর মধ্যে আমরা চলে যেতে চাই। যেতে চাই বললে তো হবে না, সরকারের তরফ থেকে তো একটা আছে, সরকার নির্দেশ দিলে থাকতে হবে। তারা তো নিজেদের ইচ্ছায় আসবে আর নিজেদের ইচ্ছায় যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি না যে সেনাবাহিনী থাকবে না। বৈঠকের পরে আমরা তো আর সেনাপ্রধানকে দেখি নাই, এখন পর্যন্ত তার কথাও শুনি নাই, কিন্তু আর বরং মাঝখানে তিনি একটা দরবার করেছেন। সে যেই হোক, উনি দেখেন নাই মানে উনি ব্যস্ত আছেন। সেনাবাহিনীর প্রধান তো আর সরকার প্রধান না যে উনি যেখানে সেখানে ঘুরে বেড়াবেন আর বক্তৃতা দেবেন। উনি দেখেন নাই মানে উনি ওনার কাজে ব্যস্ত আছেন। উনি কেন এমন তো নয় যে এমন একটা অনুষ্ঠান ছিল তার থাকার কথা ছিল, সে থাকে নাই, সেটা নিয়ে আপনি প্রশ্ন করছেন। অবশ্যই ছিল। আপনার চায়না যে বৈঠক হলো চায়নায়, সেখানে সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল, সেখানে সেনাপ্রধান যাননি, সেখানে গেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সে আমি জানি না সেনাপ্রধানের তরফ থেকে এখানে বক্তৃতা দেওয়া হয়েছিল কিনা, এবং যে সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল এটা কিভাবে বললেন? তারা কি ঘোষণা দিয়েছিল সেনাপ্রধান সেখানে না, যাচ্ছেন? এটা পূর্ব নির্ধারিত ছিল। পূর্ব নির্ধারিত। তারা আইএসপিআর কি ঘোষণা দিয়েছিল সেনাপ্রধান ওখানে ভিজিট করতে যাচ্ছেন? আমি দেখি নাই। এখন তারা কে যাবে না যাবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এবং আপনি বলতে পারেন যে সেনাপ্রধানকে পাশ কাটিয়ে এই যে তথাকথিত উপদেষ্টা, যে বিশেষজ্ঞ, কি নাম ওনার, দিয়ে খলিলুর রহমান, না, ওনার পদবিটা ভুলে গেছি আমি। বাংলাদেশের প্রথম, নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ বাংলাদেশে এটা প্রথম, বুঝছি, বাংলাদেশে এটা প্রথম, তো এই জন্য মাথায় আসে না। তো এই নিরাপত্তা উপদেষ্টা যে গেলেন, উনি আমেরিকাও ঘুরে আসলেন, এখানেও যাচ্ছেন। নিরাপত্তা উপদেষ্টা কি কাজে যাচ্ছেন, কোন নিরাপত্তায়, সেটা তো জনগণকে ওইভাবে বলেন না। উনি কোথায় কোথায় যান, মাঝে মাঝে বিবৃতি দেন শুধু একটা, এবং যেটা ওনার ওনার আয়ত্তে না সেটা নিয়ে উনি কথা বলেন। ট্রেড নিয়ে কথা বলেছেন দেখলাম। তো ট্রেড কি ওনার দায়িত্বে পড়ছে কিনা আমি জানি না। তো এখানে উনি বরং পররাষ্ট্র উপদেষ্টাকে পাশ কাটাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টার অনেকগুলো দায়িত্ব উনি পালন করছেন। ইভেন আপনি লন্ডনে যদি খেয়াল করে থাকেন, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা যায়নি, এখানে উনি গিয়েছেন। উনার কি দায়িত্ব ছিল? এটা তো একটা রাজনৈতিক সম্মেলন ছিল, রাজনৈতিক দলের সাথে সরকার প্রধানের একটা সমঝোতা বিষয় ছিল, সেখানে উনার কি কাজ উপদেষ্টা সাহেবের? উনি সেখানে গেছেন। উনি কোথায়, উনার কার্য নিয়ে কথা হচ্ছে যে উনি পররাষ্ট্র উপদেষ্টাকে মানে করছেন, রিপ্লেস করার মতো কাজ করছেন। কিন্তু সেনা প্রধানের যদি থেকে থাকে যে জাপান চীনে যাওয়ার, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না, আমি দেখি নাই এবং কোনো নিউজে দেখি নাই। কিন্তু যদি হয়ে থাকে যে না ওনার যাওয়ার কথা ছিল, তাহলে ওনাদের তরফ থেকে বলা হোক, তাতে আমি বুঝতে পারবো যে ওনাদের তরফ থেকে যদি বলে। কিন্তু উপদেষ্টা হিসাবে অবশ্য উনি যেতেই পারেন, ওনাকে তো নতুন পদ পেয়েছেন, তাই ওনাকে উপদেষ্টা হিসাবে দাওয়াত দিচ্ছে তাই যাচ্ছেন, সেটাও একটা ওনার থাকতে পারে। ওনার তরফ থেকে একটা আর্গুমেন্ট পয়েন্ট থাকতে পারে, যেহেতু নতুন উপদেষ্টা হয়েছে যে এই সাবজেক্টে, সে তার কাউন্টার পার্টদের সাথে বৈঠক করতে যাচ্ছেন। কিন্তু দেখছি যে আমরা কাউন্টার পার্টদের সাথে বৈঠক করতে যাচ্ছেন না, বৈঠক হচ্ছে অন্যদের সাথে। আর চীনেরটা কি অবস্থা, ওইখানে কার সাথে বৈঠক করতে গেছেন উনি? ওখানে একটা আপনার ত্রিদেশীয় বৈঠক ছিল। সেখানে ভারতের অজিত দোভালও ছিলেন। চায়না ভারত এবং বাংলাদেশের বৈঠক ছিল, যেখানে সেনাপ্রধানের থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেনাপ্রধানের পরিবর্তে সেখানে খলিলুর রহমান গিয়েছেন।
না, এখানে যেতে পারে, ওইখান থেকে গত অজিত ২৭ দোভাল জুন, যেহেতু ২৭ জুন। যেহেতু আসছে, বাংলাদেশে যেহেতু আগে ইয়ে ছিল না, এই ধরনের পোস্ট ছিল না, সেই সময় হয়তো সেনাপ্রধানরা রিপ্রেজেন্ট করতেন। এখন যেহেতু উপদেষ্টা দিয়েছেন একটা, ওই উপদেষ্টা গেছেন, এটাতে আমি খুব অন্যায় মনে করি না। আমি মনে করি যে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে উনি কতটা এক্সপার্ট, কতটা এই কাজে যোগ্য, উনি কেন ওনাকে কেন এই দায়িত্ব দিচ্ছে, সেটা হচ্ছে বড় মাথা ব্যথা। না, উনি পরে সেনাবাহিনী তো বুঝেন। সেনাবাহিনী সবসময় আপনার প্রধানমন্ত্রীর অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগ। এই প্রথমবারের মতো একজন বহিরাগতকে এনে তার দায়িত্বে দেয়া হলো। এ নিয়ে সেনাবাহিনীর ভেতরে কিছুটা অসন্তোষও আছে, আপনি নিশ্চয়ই জানেন। আমি জানি না অসন্তোষ আছে কিনা, তবে এটাও একটা বিষয় আমি আপনার থ্রুতে আমাদের জনগণকেও জানাতে চাই যে এটা কিন্তু একটা সিম্বল। কোন একটা রাষ্ট্রে যখন আপনি দেখবেন যে আহ, ওই সেনাবাহিনীর ওই ওই মন্ত্রণালয়টা, সশস্ত্র বিভাগের যে দায়িত্বে যদি সরকার প্রধান থাকেন, তাহলে আপনি ওইখানে ওই দেশকে একটা পূর্ণ গণতান্ত্রিক দেশ মনে করতে পারেন না। আবার যে সমস্ত জায়গায় একটা ইন্ডিভিজুয়াল বেসামরিক ব্যক্তি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তার মানে সেনাপ্রধান এবং আদার্স যে অ্যাকাউন্টেবিলিটির ওই জায়গা থাকে, সেগুলোকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ট্রিট করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোন গণতান্ত্রিক রাষ্ট্র এখন? আমাদের এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না। এটা যদি নতুন একটা সরকার আসে, তখন যদি এটা হয়, তখন এটা সহি বলা যায়। এখন এটা এইদিকও না ওইদিকও না, এমন একটা রাষ্ট্র, এমন একটা সরকার, আর এমন একটা কুতুব কতগুলাকে নিয়ে দিচ্ছে যার কোনো যোগ্যতা নাই, যে যারই যেখানে পাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছেন, যে যেখানে ইচ্ছা তো সেখানে যেতে পারে, যেখানে ইচ্ছা সে পদ বহন করতে পারে। যাকে রোহিঙ্গা বিষয়ে বানাইয়া তাকে আপনি সেনা বিশেষজ্ঞ বানাই দিতে পারেন, কোনো মানে যা ইচ্ছা আর কি। জি, এখন ধরেন আপনাকেও ধরে বিশেষ দূত বানিয়ে দিতে পারে, অন্য কোনো একটা দেশে হয়তো রাষ্ট্রদূতও বানিয়ে ফেলতে পারে। আপনাকে মনে করেন ইরাকের রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রদূত বানিয়ে দিল, হ্যাঁ। না, দেবে না। আমি আমি দিলে তো আমি বলতাম যে তবুও একটা কাজ হয়েছে। ভেরি ফ্র্যাঙ্কলি, আমি বা আমার মতো কেউ যদি সেই জায়গায় যেত, তাহলে তো অবশ্যই সে ভালো কিছু করতে পারতো এই দেশের জন্য, যার যেখানে এক্সপার্টিস আছে। আমি ওই দেশে তো 51 দিন ছিলাম, আমার হোল মিডল ইস্টে যাওয়া হয়েছে। সো আমি যদিও হাসি ঠাট্টা করে আমরা বলছি, কিন্তু সত্যি কথা হচ্ছে যে সেটাই, যে যার যেখানে অভিজ্ঞতা আছে তাকে সেখানে লাগান। আপনি যদি খলিলুর রহমানের অভিজ্ঞতা যেটা আছে তাকে সেখানে লাগান। আপনি যদি মনে করেন যে সে বিশেষ একটা অভিজ্ঞ হয়ে গেছে, তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসান। তাকে এইখানে সেখানে আলতু ফালতু জায়গায় ঘুরেছেন কেন? যাকে যেখানে যুক্ত, তাকে যে উপযুক্ত তাকে সেখানে দেন। জি, এখন ধরেন সেনাপ্রধান মানে তিনি দেশের দায়িত্ব নিয়েছিলেন, তিনি বলেছিলেন 5ই আগস্ট বলেছিলেন যে দেশের দায়িত্ব তার, রাইট? কিন্তু তারপরে আমরা দেখলাম তারা তো দায়িত্ব রাখতে পারছে না। আজকে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বিবস্ত্র নারীর ভিডিও আপনিও নিশ্চয়ই দেখেছেন, দেখা যায় না যদিও। এই ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, সেগুলো ভাইরাল করা হচ্ছে। এগুলো পরিকল্পিতভাবে ভিডিওগুলো, মানে এই এই অন্যায় নৃশংস কাজগুলো করে ভিডিও করে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে যে দেখো এই কাজগুলো হচ্ছে বাংলাদেশে। এর পিছনে নিশ্চয়ই একটা মানুষ যেন আতঙ্কিত বোধ করে সেরকম একটা সাইকোলজি কাজ করছে, আমি যতটুকু বুঝি। আদারওয়াইজ তো মানুষ অন্যায় করলে সেটি গোপন করে, আর এরা প্রকাশ করতে চায়, এটি তো বোঝা যাচ্ছে, রাইট? তার মানে তারা আতঙ্কিত করতে চাইছে। আপনার কি মনে হয় এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে সেনাপ্রধান নিজেকে রক্ষা করতে পারবেন, তিনি নিজেকে সেফ রাখতে পারবেন? এখানে সেনাপ্রধান আসলো কি কোথা থেকে? এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সেনাপ্রধান কি কে কোন বাড়িতে কোন যুবক ধর্ষণ করবে সেটা দেখবে? 5ই আগস্টের পরে সেনাপ্রধান তো দেশের দায়িত্ব নিয়েছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে দেশের দায়িত্ব আজ থেকে আমার। সেটা তো ওই 8 তারিখের আগ পর্যন্ত। এরপরে তো উনি আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন না, এখানে তো একজন মাথা দিয়েছেন। এখন যা কিছু ঘটবে তার দায় ডক্টর ইউনূস এবং তার পরিষদের। সেনাপ্রধান এখানে কেন আসবে? সেনাপ্রধান এমন কিছু ঘটছে কি তার মন্ত্রণালয়, তার জুডিশিয়ারিতে তো এমন কিছু ঘটে নাই যে আপনি তাকে বলবেন যে এই আমার আমার লোকের আপনার লোকেরা এটা করেছে, সেরকম কিছু তো ঘটে নাই। আপনি বলতে পারেন যে মনে করেন কুমিল্লায় যে ঘটনা ঘটলো,
সেখানে যে একজন নারী ধর্ষিত হলো, তাকে ভিডিও করে এগুলো ছেড়ে দেওয়া হলো, তাকে যে দ্বিতীয়বারের মতো ধর্ষণ করা হলো জাতির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সেই জায়গায় সেনাবাহিনীর যদি কোনো ভূমিকা থাকে, তারা কিছু করেছে কিনা। সেই গ্রাম অঞ্চলে আমি জানি না তাদের কতটুকু বিস্তৃতি ছিল আইন শৃঙ্খলা দেখার জন্য, বাট আমি এটুকু ফিল করি যে ওই ক্রিমিনালকে ধরার জন্য সেনাবাহিনী, পুলিশ এবং আদার্স অ্যাক্টিভ ছিল এবং তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে ধরা হয়েছে। এখন আপনি যে কথা বলছেন বোরহানুদ্দিন না তমিজউদ্দিন, যে ইয়েটা ভোলাতে, তো সে তো একই ঘটনা। একটা বাড়ির গৃহবধূকে যুবদল এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দল বা আদার্স নেতারা যায় ওখানে তার হাজবেন্ডকে পিটিয়েছে, তাকে ধর্ষণ করেছে। তো এগুলো হচ্ছে যে ক্ষমতার মানে বাড়াবাড়ি আর কি। এখন তো বিএনপি অলমোস্ট ক্ষমতায় আছে, তাদের আসলে ক্ষমতায় যাওয়ার কি দরকার সেটা মানে জাতি একটা মহা দুর্যোগে আছে। তারা ক্ষমতায় না থেকেও ক্ষমতা ভোগ করছেন, সব দায়িত্ব যাচ্ছে আবার ইউনূসের ঘাড়ে। আবার ইউনূস কেন এই দায়িত্ব নিতে যাচ্ছেন সেটাও আরেকটা কোয়েশ্চেন। ডক্টর ইউনূস কি চাচ্ছেন যে বিএনপি কে এভাবে পচিয়ে দিতে, মানে বিএনপির লোকজন এভাবে অপকর্ম করবে, উনি দেখে যাবেন, মানুষ দেখুক বিএনপি কত খারাপ, সেটা তো হইতে পারে। তো এখন যেটা করার সেটা হচ্ছে সে বিএনপি করে না আওয়ামী লীগ করে সেটা তো বিষয় না, সে একটা ক্রিমিনাল। এই ক্রিমিনালদেরকে ধরবে রাষ্ট্র। এখানে দলীয় লেভেল দেওয়ার আমি কোনো দরকার মনে করি না। তো রাষ্ট্র এদেরকে ধরুক, রাষ্ট্র ধরছে না কেন সেটা নিয়ে মানুষের সোচ্চার হওয়া উচিত, এবং ইভেন বিএনপিরও সোচ্চার হওয়া উচিত। ক্রিমিনালদেরকে কেন তোমরা ছেড়ে দিচ্ছ? আমরা কি আমাদের দলের লোকদেরকে বলছি এগুলো করো? কোথাও ধর্ষণ করতে যাও কুমিল্লায় আর ভোলাতে, নিশ্চয় তারা সেটা বলেন এবং তারা চাইবেন না। তাহলে সরকারের ব্যর্থতা হচ্ছে, সরকার এখানে নিশ্চুপ হয়ে আছে।